প্রিয় ছাত্র বন্ধুরা, আমরা আজকের ক্লাসে আলোচনা করব বঙ্গ আমার জননী আমার কবিতার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেগুলি নিয়ে। তাই প্রথমেই যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেগুলো সম্পর্কে একটু বলে নিই, তারপর আমরা উত্তর অংশ নিয়ে আলোচনা করব। বঙ্গ আমার জননী আমার কবিতাটা পড়তে গিয়ে গোটা কবিতা জুড়ে আমরা যে বিষয়গুলি বা যে প্রশ্নগুলির সম্মুখীন হয় সেগুলি হচ্ছে কতগুলো বিশিষ্ট চরিত্রের উল্লেখ আছে। সেই চরিত্রগুলি কি কি? গৌতম বুদ্ধ, সম্রাট অশোক, রঘুমণি, নিমাই সন্ন্যাসী, চণ্ডীদাস, প্রতাপাদিত্য। এই বিশিষ্ট চরিত্রগুলি সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জানব। তারপর যে প্রশ্নগুলি আছে আমাদের অনুশীলনীতে এবং যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা বিভিন্ন লাইন থেকে পাই, সেটি হচ্ছে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতার মূল সুর কি ছিল। তারপর দ্বিতীয় প্রশ্ন, কবি আলোচ্য কবিতায় দেশকে কি নামে সম্বোধন করেছেন। তারপর তৃতীয় প্রশ্ন, কবি দেশ মায়ের বেশ মলিন ও কেশ রুক্ষ কেন। আমাদের চতুর্থ প্রশ্ন, যুদ্ধ করিল প্রতাপাদিত্য, প্রতাপাদিত্য কে ছিলেন এবং তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। আমাদের পঞ্চম প্রশ্ন, ধন্য আমরা, এখানে আমরা বলতে কাদের বোঝানো হয়েছে, আমরা কখন নিজেদের ধন্য বলে মনে করতে পারি। এবং আমাদের আজকের ক্লাসে শেষ যে প্রশ্নটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে পরাধীন ভারতের মানুষকে জাগ্রত করতে বা দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এই কবিতায় দেশের প্রতি যে ভাবাবেগ প্রকাশিত হয়েছে তার নিজের ভাষায় আলোচনা করো। মূলত এই প্রশ্নগুলি নিয়েই আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এবার আমরা আসি উত্তর অংশে। আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই আলোচ্য বঙ্গ আমার জননী আমার কবিতায় আমরা যে বিশিষ্ট চরিত্রগুলি বা ভারত মাতার বীর সন্তানদের পরিচয় পেয়েছি তাদের সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নেব। আমরা দেখি বিভিন্ন সালের প্রশ্নে যে এই বিশিষ্ট চরিত্রগুলিকে নিয়ে কিন্তু কম বেশি প্রশ্ন আসে। যদিও তোমরা সকলেই পরিচিত হয়ে গেছো, আগেই আমরা যখন কবিতার লাইনগুলি নিয়ে আলোচনা করেছি আগের ক্লাসে, সেখানেই মূলত কম বেশি আমরা চরিত্রগুলো সম্পর্কে বলেছি। তবুও যেটুকু না বললে নয়, তবুও আরেকবার আলোচনা করছি। সেটা হচ্ছে প্রথম যে চরিত্রটি নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে বুদ্ধ বা গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা জানি আজ থেকে প্রায় 2500 বছর আগে হিমালয়ের তরাই অঞ্চলে কপিলাবস্তু রাজ্যের লুম্বিনী উদ্যানে এই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। তার ছেলেবেলার নাম ছিল সিদ্ধার্থ। তাকে জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যুর পর বিমাতা গৌতমীর দ্বারা পালিত হয়েছিলেন বলে তার অপর নাম গৌতম। তিনি দুঃখ যন্ত্রণাময় এই জীবন থেকে মুক্তি লাভের জন্য রাজপুত্র সিদ্ধার্থ রাজ সিংহাসন ত্যাগ করে সাধনার পথে এগিয়ে যান। দীর্ঘ তপস্যা করে তিনি পরম জ্ঞানী তথা বুদ্ধ। তার প্রচারিত ধর্মই হচ্ছে বৌদ্ধ ধর্ম, যার মূল কথা হল অহিংসা, সর্বজীবে সেবা, করুণা। এরপর তিনি দীর্ঘ ৪৫ বছর ধর্ম প্রচার করেন এবং ৮০ বছর বয়সে কুশীনগরে তিনি প্রাণ ত্যাগ করেন। তাহলে আমরা প্রথম যে চরিত্রটি সম্পর্কে জানলাম সেটা হচ্ছে গৌতম বুদ্ধ। তিনি একজন রাজপুত্র ছিলেন, তার বাল্যকালে নাম ছিল সিদ্ধার্থ এবং সংসারের এই মায়া যন্ত্রণা দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য তিনি মোক্ষ লাভের জন্য সাধনা করেন এবং দীর্ঘ সাধনার পর তিনি পরম জ্ঞানী বুদ্ধ হিসাবে ফিরে আসেন এবং দীর্ঘ ৪৫ বছর তিনি ধর্ম প্রচার করেছিলেন। তারপর দ্বিতীয় যে চরিত্রটি সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে রঘুমণি। রঘুনাথ শিরোমণি নবদ্বীপের একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন।
কবিতায় তিনি রঘুমণি নামে উল্লিখিত। অল্প বয়সেই তিনি অধ্যাপনা শুরু করেন। মিথিলায় গিয়ে পক্ষধর মিশ্রকে তিনি পরাজিত করার পর ন্যায়শাস্ত্রে মিথিলার প্রাধান্য কমে যায় এবং নবদ্বীপেই ন্যায়শাস্ত্র চর্চার কেন্দ্র হয়ে ওঠে। এই রঘুমণির সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি শ্রী চৈতন্যদেবের সহপাঠী ছিলেন। কবি দেশমাতৃকার একজন মুখোজ্জ্বলকারী সন্তান হিসাবে নব্য ন্যায়ের বিধানদাতা হিসাবে এর নাম উল্লেখ করেন। এই রঘুমণি ন্যায়ের বিধান দিয়েছিলেন। তিনি তৎকালীন সময়ের যে শাস্ত্রজ্ঞ পণ্ডিত মিথিলার পক্ষধর মিশ্রকে তিনি পরাজিত করেছিলেন তার শাস্ত্রজ্ঞানে, এবং পরবর্তীতে তিনি নবদ্বীপকেই শাস্ত্র চর্চার অধ্যয়ন কেন্দ্র হিসাবে গড়ে তুলেছিলেন। আমরা পরবর্তী যে চরিত্র সম্পর্কে জানবো সেটা হচ্ছে নিমাই, অর্থাৎ নিমাই সন্ন্যাস মহাপ্রভু। মধ্যযুগে ভারতের ভক্তি আন্দোলনের বা ভক্তিবাদের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তথা নিমাই সন্ন্যাস। তার গাত্রবর্ণ গৌড় ছিল বলে তাকে গৌরাঙ্গ বা গোড়া বলে ডাকা হতো। উপনয়নের পর তিনি গঙ্গাধর পণ্ডিতের টোলে ব্যাকরণ, কাব্য ও অলঙ্কার অধ্যয়ন করে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। আমরা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের যদি বাল্যকালের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে তিনি বাল্যকাল থেকেই প্রচণ্ড জ্ঞানী ছিলেন এবং অধ্যয়ন করতে ভালোবাসতেন, অর্থাৎ দীর্ঘ অধ্যবসায়ে ফসলি হচ্ছে তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি তৎকালীন বাংলাদেশে মানব ধর্মের প্রচার করেন, যা আসলে ভক্তি ধর্ম বা বৈষ্ণব ধর্ম। তার ধর্মকথাই পরবর্তীকালে বৈষ্ণব ধর্ম নামে পরিচিত হয়েছে, এবং তিনি প্রথম ধর্ম প্রচার করেন যেখানে ধনী দরিদ্র, উচ্চ নিচ, জাতপাতের সংকীর্ণতা কিংবা অর্থনৈতিক বৈষম্যের কোনো গুরুত্বই ছিল না। তার মতবাদে বা এই বৈষ্ণব মতবাদে কিন্তু কোনো উঁচু নিচু বা জাতপাতের বা অর্থনৈতিক বৈষম্যের কিন্তু কোনো গুরুত্ব তার কাছে ছিল না। আমরা পরবর্তীতে যে বিখ্যাত ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চণ্ডীদাস। এই চণ্ডীদাসও বৈষ্ণব কবির একজন উল্লেখযোগ্য বৈষ্ণব কবি ছিলেন। তিনি বৈষ্ণব পদাবলীর বিভিন্ন অসংখ্য পদ রচনা করেছিলেন, যার ফলে তাকে বৈষ্ণব পদাবলীর একজন উল্লেখযোগ্য পদকর্তা হিসেবে ধরা হয়। তিনি স্বয়ং তার বৈষ্ণব পদের তিনি যে পদগুলি রচনা করেছিলেন সেই পদগুলির অনুরাগী ছিলেন স্বয়ং চৈতন্যদেব। তিনি অত্যন্ত সহজ সরল ভাষার এবং সহজ সরল মনের ভাবের কবি ছিলেন, এবং মধ্যযুগীয় যে সমস্ত বঙ্গীয় বা প্রাচীন যে সমস্ত কবিদের আমরা পরিচয় পাই তাদের মধ্যে অন্যতম ছিলেন এই চণ্ডীদাস। মূলত এই বিশিষ্ট চরিত্রগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা আমাদের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি নিয়ে জানব। আমাদের প্রথম প্রশ্ন ছিল, কবিতায় কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতার মূল সুর কি ছিল? আমরা প্রত্যেকেই জানি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতার মূল সুর ছিল স্বদেশ প্রেম। তারপরে পরবর্তী প্রশ্ন ছিল, বঙ্গ আমার জননী আমার কবিতায় কবি দেশকে কি কি নামে সম্বোধন করেছেন? বঙ্গ আমার জননী আমার কবিতায় কবি দ্বিজেন্দ্রলাল রায় দেশকে বঙ্গ, জননী, ধাত্রী, মা, তুই, দেবী, স্বর্গ প্রভৃতি বলে সম্বোধন করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, মায়ের বেশ মলিন ও কেশ রুক্ষ কেন? মা বলতে কবি কাকে বুঝিয়েছেন, তাকে মা বলা হয়েছে কেন, এবং মায়ের বেশ মলিন ও রুক্ষ কেশ রুক্ষ কেন? কবিতায় কবি মা বলতে দেশমাতাকে বুঝিয়েছেন, এবং তাকে মা বলা হয়েছে কারণ আমাদের জন্মদাত্রী মা
আমাদের জন্ম দেন, কিন্তু আমাদের বেড়ে ওঠা, আমাদের শৈশব, বাল্যকাল, কৈশোরকাল এবং আমরা জীবন কিন্তু অতিবাহিত করি এই দেশের মাটি, জল, বাতাস প্রভৃতি দিয়ে, এবং আমরা আমাদের শরীর, মন এই অংশগুলি দিয়ে গঠন করি। তাই কবি দেশকেও মা হিসেবে চিহ্নিত করেছেন। সেই মায়ের বেশ মলিন এবং কেশ রুক্ষ কেন? তার কারণ এই দেশ জননীর কেশ রুক্ষ, কারণ তৎকালীন সময়ে ইংরেজরা আমাদের দেশকে শাসন এবং শোষণ করেছেন। তখন আমাদের দেশ ছিল পরাধীন, দেশের বুকে চলছে বিদেশিদের শোষণ নীতি। তাই কবির মনে হয়েছে আমাদের দেশমাতা লাঞ্ছিতা বা লাঞ্ছনার শিকার। তাই মায়ের বেশ মলিন এবং কেশ রুক্ষ শুষ্ক ছিল। আমাদের পরবর্তী প্রশ্ন, যুদ্ধ করিল প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য কে ছিলেন? তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? আমরা মধ্যযুগের অধুনা বাংলাদেশের 12 জন বিখ্যাত ভূস্বামী ছিলেন, যার পরিচয় আমরা ইতিহাসে বিভিন্ন জায়গায় পাই, যারা 12 ভূঁইয়া নামে পরিচিত ছিল। এই 12 ভূঁইয়াদের মধ্যে অন্যতম শক্তিশালী ছিলেন প্রতাপাদিত্য। তার অধীনে শক্তিশালী সেনাদলও ছিল এবং সর্বোপরি তিনি একজন স্বাধীন চেতা মানুষ ছিলেন। তার পরিচয় আমরা কিন্তু ইতিহাস থেকে পাই। এবং তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? প্রতাপাদিত্য মুঘল সম্রাট আকবরের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং শেষ পর্যন্ত লড়ে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তিনি নিজের রাজ্যের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করেছিলেন। তার যে স্বাধীন চেতা ভাব, তার পরিচয় আমরা পাই এখানে, যে তিনি সম্রাট আকবরের সঙ্গে, আকবরের সেনার সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধে শেষ পর্যন্ত নিজের প্রাণ শেষ নিঃশ্বাস পর্যন্ত, প্রশ্বাস পর্যন্ত তিনি চেষ্টা চালিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত যুদ্ধে তিনি পরাজিত হন এবং মৃত্যু লাভ করেন। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, ধন্য আমরা। আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? আমরা কখন নিজেদের ধন্য বলে মনে করতে পারি? আলোচ্য বঙ্গ আমার জননী আমার কবিতায় এখানে আমরা বলতে কবি ভারতবাসীকে বুঝিয়েছেন, ভারত মাতার সন্তানদের বুঝিয়েছেন। আমরা কখন নিজেদের ধন্য বলে মনে করতে পারি? যে কোনো দেশ বা দেশ মাতার সন্তানেরা নিজেদেরকে ধন্য তখনই মনে করেন যখন সেই দেশের গৌরব সারা বিশ্বের কাছে, সারা পৃথিবীর কাছে ছড়িয়ে পড়ে, এবং যখন সেটা ছড়িয়ে ফেলতে সক্ষম হয় আমরা সন্তানেরা, তখনই কিন্তু আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করতে পারি। অর্থাৎ আমরা যদি আপন আপন কর্মের মাধ্যমে দেশ মাতাকে গর্বিত করতে পারি, পূর্বপুরুষদের বীর রক্ত যদি আমাদের শিরায় বহমান থাকে, তবেই আমরা নিজেদের ধন্য বলে মনে করতে পারি। আলোচ্য কবিতায় আমরা দেখেছি যে বিশিষ্ট ব্যক্তিদের বা ব্যক্তিবর্গের যারা ভারত মাতার বীর সন্তান ছিলেন, তাদের পরিচয় দিয়ে কবি দেশপ্রেমের জাগ্রত করতে চেয়েছিলেন আপামর ভারতবাসীকে, এবং তার জন্য তিনি চেষ্টা করেছেন বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের পরিচয় তুলে ধরে, এবং তাদের কবি মনে করেছেন তাদের যদি রক্তের লেশমাত্র আমাদের চিহ্ন আমাদের রক্তে থেকে থাকে, তাহলে কিন্তু আমরা নিজেদের ধন্য বলে মনে করতে পারি। আমাদের আলোচনার শেষ প্রশ্ন আজকের ক্লাসের, সেটি হচ্ছে, পরাধীন ভারতের মানুষকে দেশপ্রেমে জাগ্রত করতে বা উদ্বুদ্ধ করতে বঙ্গ আমার জননী আমার কবিতায় দেশের প্রতি যে ভাবাবেগ প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। এই প্রশ্নটি বিভিন্ন সালের প্রশ্নগুলো যদি আমরা দেখি, তাহলে দেখি যে এই প্রশ্নটি কম বেশি কিন্তু বেশিরভাগ বছরই আসে, এবং এর উত্তরটি আমাদের নিজের ভাষায় লিখতে বলা হয়। অর্থাৎ এই কবিতাটির
যে মূল বিষয়বস্তু বা কবিতাটির যে মূল ভাব সেটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কিন্তু এর উত্তরটা আমরা পেতে পারি। আমরা প্রত্যেকেই জানি কবির জীবনকাল ছিল পরাধীন ভারতবর্ষের মধ্যে এবং তিনি পরাধীন ভারতবর্ষের নাগরিক ছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন, তিনি যেহেতু খুব স্বাধীন চেতা প্রকৃতির মানুষ ছিলেন, তিনি উপলব্ধি করেছিলেন স্বাধীনতা না এলে দেশের উন্নতি ঘটবে না। তাই দেশের উন্নতি ঘটাতে গেলে আমাদের স্বাধীনতা প্রয়োজন এবং তিনি এটাও উপলব্ধি করেছিলেন যে আমাদের ভারতবর্ষের মানুষজন ইংরেজদের দাসত্ব করতে করতে লাঞ্ছিত হতে হতে এবং শাসন এবং শোষণের ফলে তাদের অন্তঃশক্তি কমে আসছে এবং সেই অন্তঃশক্তিকে পুনরায় জাগ্রত করার জন্য তিনি দেশের পূর্ব গৌরবের কথা মনে করিয়ে দিয়ে দেশবাসীকে স্বদেশ প্রেমে জাগ্রত করতে চেয়েছিলেন। কোনো জাতির সামনে আদর্শ না থাকলে কখনোই সেই জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। তাই কবি আদর্শ মানুষজনের কথা, জ্ঞানী গুণী মানুষজনের কথা, তাদের স্বাধীন চেতা মানসিকতার কথা এই কবিতার পরতে পরতে তুলে ধরেছিলেন। তার মূল কারণ হচ্ছে আমাদের পরাধীন ভারতবর্ষের আপামর জনগণকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করার জন্য বা জাগ্রত করার জন্য। ভগবান তিনি এও মনে করিয়েছেন ভগবান বুদ্ধ সমগ্র বিশ্বের প্রণম্য ব্যক্তি। মহামতি অশোকের কৃতিত্বকে সকলেই স্বীকার করেন। চণ্ডীদাস, প্রতাপাদিত্য, রঘুমণি বাঙালিদের কাছে নমস্য চরিত্র, উল্লেখযোগ্য চরিত্র। দেশের জনগণ যদি এদের কৃতির পরিচয় জানতে পারেন তবে অবশ্যই তাদের মনে দেশের প্রতি গৌরববোধের সৃষ্টি হবে এবং এই গৌরববোধের সৃষ্টি করাই ছিল কবির অন্যতম লক্ষ্য। তবেই তারা পরাধীন ভারতবর্ষের শৃঙ্খলা মোচনের অংশগ্রহণে উদ্বুদ্ধ হবে, কারণ তারা জানবে যে তারা বীর আদর্শ মানুষদের রক্তই বহন করে চলেছে নিজেদের দেহে। আলোচ্য কবিতায় কবি সেই ভাবাবেগই সঞ্চারিত করেছেন যাতে আমাদের ভারতবর্ষের আপামর সমগ্র মানুষ অনুপ্রাণিত হন এবং কবির এই প্রয়াসকে আমরা কিন্তু আলোচ্য কবিতায় সার্থকভাবেই ধরে নিতে পারি এবং পরিশেষে বলতে পারি যে পরাধীন ভারতবর্ষের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বা জাগ্রত করতে বঙ্গ আমার জননী আমার কবিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। যে সমস্ত প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করলাম সেই প্রশ্নগুলি হচ্ছে আমাদের এই কবিতার উল্লেখযোগ্য প্রশ্ন। এই প্রশ্নগুলি থেকে বা এই অংশ থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে এরপরেও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যাতে আমি পরবর্তীতে আবার এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করতে পারি এবং তোমাদের মনের যে সংশয় থাকবে সেই সংশয়গুলি মেটাতে পারি। আমি ঠাকুর মা স্বামীজির কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করছি।